লিটন দাসকে কি তাহলে টি-20 ক্রিকেটেও লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে পাঠানো ঠিক হবে বা পাঠানো উচিত হবে কিনা, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ভিডিও শেষের দিকে। আপাতত দর্শকদের অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের প্রথম 2 ম্যাচের ব্যাটিং ডিসপ্লে দেখে বলেছিলাম হোয়াট এ পুয়ার ব্যাটিং ডিসপ্লে। আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং, বাংলাদেশের ওভারঅল ব্যাটিং বোলিং দুটোই দেখে বলতে হচ্ছে হোয়াট এ ডমিনেটিং ডিসপ্লে অফ ব্যাটিং অ্যান্ড বোলিং। হ্যাঁ, ব্যাটে বলে ডমিনেট করে অবশেষে ভালো বা সেরা দলের মতোই বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিল এবং এই ম্যাচে একাধিক রেকর্ড হয়েছে। বাংলাদেশে কিছু ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত রেকর্ডের মালিক হয়েছে। সর্বপ্রথম বাংলাদেশের সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম আরও একবার 100 পেরোনো জুটি গড়লেন এবং 10 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশকে জেতালেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যেই রেকর্ডটা এতদিন ছিল না বাংলাদেশের। এর আগে বাংলাদেশ 9 উইকেটে আফগানিস্তানকে হারিয়েছিল, সেটা 2014 সালে। এবার 2024 সালে 10 বছর পরে এসে প্রথমবার কোনো উইকেট না হারিয়ে একটা দলকে হারানোর কৃতিত্ব বাংলাদেশ পেল এবং তার সম্পূর্ণ কৃতিত্ব ব্যাটিংয়ের দিক থেকে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের দিকেই যাবে। এবং তানজিদ তামিম সৌম্য সরকারের জুটি আগেও জিম্বাবুয়ে সিরিজে বেশ ভালো করেছিল। একটা ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচে তারা 100 পেরোনো জুটি গড়েছিলেন এবং আজকে আরও একবার সেই কাজটাই করলেন, বাংলাদেশকে ভালো কিছু সম্ভাবনা দেখালেন। তবে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু কথা বলতে হয়। যুক্তরাষ্ট্রের সম্ভবত এটা চালাকি বলা যায় নাকি অন্য কিছু বলবো আমি বুঝতে পারছি না। কিছু ক্ষেত্রে এটা আসলে কেমন স্ট্র্যাটেজি বা কোন জায়গায় তারা কি ভেবেছে আমি জানি না। তবে যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার দারুণ সুযোগ যুক্তরাষ্ট্রের সামনে। প্রথম 2 ম্যাচে ডমিনেট করেছে বাংলাদেশের উপরে, ব্যাটিং বোলিং উভয় বিভাগেই বাংলাদেশের থেকে ভালো খেলে যুক্তরাষ্ট্র সিরিজ জিতেছে এবং যখন হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশকে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র কী করলো, তাদের 4 জন মেইন প্লেয়ার, একদম দলের গুরুত্বপূর্ণ 4 জন প্লেয়ারকে তারা রেস্ট দিয়ে দিল, বসিয়ে দিল। প্রথম তাদের ক্রিকেটার মোনাঙ্ক প্যাটেল, তাদের ক্যাপ্টেনকেই তারা এই ম্যাচে রেস্ট দিয়েছে। স্টিভেন টেলর, তাদের অন্যতম অলরাউন্ডার, প্রথম 2 ম্যাচে ব্যাটিং বোলিং 2 জায়গাতেই ভালো করেছেন, তাকেও রেস্ট দিয়ে দেওয়া হয়েছে। আলী খান সেকেন্ড ম্যাচে ডেথ ওভারে কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশকে এবং আলী খানই অন্যতম কারিগর এবং মূল কারিগর বলা যায় বাংলাদেশকে হারানোর অন্তত দ্বিতীয় ম্যাচে, তাকেও বসিয়ে দেওয়া হয়েছে। এবং আরও একজন হারমিত সিং, প্রথম ম্যাচে 13 বলে 33 রান করা হারমিত সিং বাংলাদেশকে হারানোর অন্যতম নায়ক। সেই হারমিত সিংকেও যুক্তরাষ্ট্র তাদের একাদশ থেকে বসিয়ে নতুন 4 জন খেলোয়াড়কে একাদশে খেলিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইউএসএর টিমের মনোভাব কেমন ছিল যে হয়তো তারা বাংলাদেশকে এরকম কোনো বার্তা দিতে চেয়েছে যে তোমরা আমাদেরকে হারালে, তোমরা আমাদেরকে সিরিজে হারাতে পারোনি, আমরা তোমাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারলাম না। একটা ম্যাচ হয়তো আমরা হারলাম, কিন্তু সেটা তোমরা আমাদের মূল টিম যেটা সেটাকে হারাতে পারলে না। আমাদের যে শক্তিশালী দল, মূল 4 জন প্লেয়ার মোনাঙ্ক প্যাটেল, হারমিত সিং, আলী খান, স্টিভেন টেলর, এদেরকে ছাড়া আমরা দ্বিতীয় সারির একটা দল নামিয়েছি খেলাতে এবং সেই দলকে তোমরা হারিয়েছো। আমাদের মূল দল, শক্তিশালী দলকে তোমরা হারাতে পারোনি। তোমাদের এই সান্ত্বনা নিয়ে হয়তো থাকতে হবে। বাংলাদেশকে কি এমন বার্তা দিতে চেয়েছে ইউএসএ? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হয়তো দিতে চেয়েছে, তা না হলে এই হোয়াইট ওয়াশ করার এত দারুণ সুযোগ থাকা সত্ত্বেও একদম গুরুত্বপূর্ণ 4 জন খেলোয়াড়কে ড্রপ দিয়ে একদম আনকোরা একটা দল নতুন 4 জনকে শেষ ম্যাচের একাদশে আনা, যেই স্ট্র্যাটেজি তারা ব্যবহার করেছে সেটাকে আসলে বলা যায় বড় দলের স্ট্র্যাটেজি। বড় দলগুলো যেগুলো করে, দেখা যায় যে সিরিজের প্রথম কয়েকটা ম্যাচ হয়ে গেলে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তারা বিশ্রাম দিতে চায়, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফ্রেশ রাখতে চায় পরবর্তী বড় আসর অর্থাৎ বিশ্বকাপ যেটা আসছে সেটার জন্য। যুক্তরাষ্ট্র সেই রকম বড় দলের মতো কাজ করেছে। আমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দল যেই স্ট্র্যাটেজি অবলম্বন করে, তাদের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেয়, ফ্রেশ রাখতে চায়। বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র সেরকম মানসিকতা ধারণ করে সেইভাবেই তাদের মূল কয়েকজন খেলোয়াড়কে বসিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, দিন শেষে বাংলাদেশের স্বস্তির জয়, একই সাথে মান বাঁচানোরও বলা যেতে পারে, কেননা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচ হারার পরে মোরালি ডাউন ছিল বাংলাদেশ। একই সাথে একটা বড় শঙ্কা যে হোয়াইট ওয়াশ হলে এই দলের বিপক্ষে আসলে
খুবই একটা খারাপ অবস্থানে থেকে বিশ্বকাপ যাত্রা শুরু হতো। এই জয়টা বাংলাদেশকে নিঃসন্দেহে একটা ভরসা দেবে, আত্মবিশ্বাস দেবে এবং নিজেদের ব্যাটিং বোলিংয়ের যে দারুণ ডিসপ্লে সেটাও তাদেরকে ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলোকেও ভালো রকম আত্মবিশ্বাস দিয়ে বিশ্বকাপে পাঠাবে। পরবর্তী মিশন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, এরপরে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, তারপরে জুন মাসের 8 তারিখ থেকে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ পা রাখবে। তার আগে অন্তত সিরিজটা ভালোই শেষ করা গেল। এবার বাংলাদেশের খেলায় ফিরি। আজকের তৃতীয় টি-20 ম্যাচে কয়েকটা রেকর্ডের কথা বলছিলাম। প্রথম রেকর্ড যেটা, বাংলাদেশ 10 উইকেটের বিশাল ব্যবধানে প্রথমবারের মতো টি-20 ক্রিকেটে জিতল, এটা একটা প্রথম রেকর্ড। দ্বিতীয় রেকর্ড, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে ন্যাশনাল টিমের হয়ে সেরা বোলিং ফিগার, 6টা উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার সুনাম করতেই হয়, তাকে কৃতিত্ব দিতেই হয়। দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, এটা একটা রেকর্ড। তারপর হচ্ছে বাংলাদেশের মুস্তাফিজের কথাই যদি বলি, এই ম্যাচে তিনি কেমন কি করলেন। আগের 2 ম্যাচে মুস্তাফিজের, বিশেষ করে প্রথম ম্যাচটায় 4 ওভারে 55 রান বাংলাদেশ যে ডিফেন্ড করতে পারেনি, সেখানে মুস্তাফিজের বড় ব্যর্থতা ছিল। আজকে 25 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি হতাশা ব্যক্ত করে বলেছিলেন, মুস্তাফিজ আইপিএল ফেরত প্লেয়ার। আপনারা কেউ কখনো ভেবেছিলেন যে মুস্তাফিজ শরীফুলের মতো প্লেয়ার, মুস্তাফিজ শরীফুলের মতো দুজন বোলার 4 ওভারে 55 ডিফেন্ড করতে পারবে না? বাংলাদেশ পারেনি, মুস্তাফিজ শরীফুল পারেননি, তার জন্য আমরা হতাশ। সেই হতাশাটা প্রধান নির্বাচক প্রকাশ করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ 4 ওভারে 40 রান কনসিড করেছিল এবং সেখানেও ডেথ ওভারে বোলিং করেছিলেন মুস্তাফিজ শরীফুল। হতাশার জায়গা ছিল, ডেথ ওভারে বাংলাদেশ খারাপ করছিল। আজকে এসে সেটা পুরোপুরি পুষিয়ে দিয়েছেন মুস্তাফিজ। ডেথ ওভারে আজকে শরীফুলকে বসানো হলো, ডেথ ওভারে মূল দায়িত্বটা মুস্তাফিজের ওপরেই ছিল। তিনি কি করলেন, ষষ্ঠ ওভারে, ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম ওভার করতে এসে নিজের একটা উইকেট নিয়েছেন। সেকেন্ড ওভার, নিজের প্রথম স্পেলের সেকেন্ড ওভার, 10ম ওভার ইনিংসের আরও একটা উইকেট নিয়েছেন। প্রথম স্পেল শেষ, পরের স্পেলে তিনি যখন এলেন 18 এবং 20তম ওভার, ডেথ ওভারের জন্য তাকে রাখা হয়েছিল। দুর্দান্ত, তুরন্ত। 18তম ওভারে মুস্তাফিজ বোলিং এসে 2 উইকেট নিয়েছেন, 20তম ওভারে মুস্তাফিজ বোলিং এসে 2 উইকেট নিয়েছেন। অর্থাৎ 20তম ওভারের প্রথম যে উইকেটটা তিনি নিলেন সেটাতেই টি-20 ক্যারিয়ারে তিনি 5 উইকেট নেয়ার কৃতিত্ব গড়েছেন এবং তারপরে আরও একটা উইকেটের মাধ্যমে 6 উইকেট নিয়ে মুস্তাফিজ দারুণভাবে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের কৃতিত্ব অর্জন করলেন। নিজের ক্যারিয়ার সেরা বোলিং এটা মুস্তাফিজের ক্ষেত্রে। তাছাড়াও মুস্তাফিজ ছাড়া অন্যান্য বোলারদের কথা যদি বলি, রিশাদ হোসেনের কথা বলতে হয়। বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি বলতে হয় রিশাদ হোসেনকে। অন্তত গত কয়েক সিরিজে, গত কয়েক মাসের মধ্যে ইংল্যান্ড সিরিজে, 2023 সালে ইংল্যান্ড সিরিজে রিশাদের অভিষেক হয় যদি আমি ভুল না করি, এবং সেই রিশাদ 1 বছরের মাথায় বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। একই সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী উদ্ভাবন হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। গত কয়েক মাস ধরে যে কয়টা সিরিজ বাংলাদেশ খেলেছে, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং এবার এই ইউএসের বিপক্ষে, রিশাদ হোসেন টানা ভালো করছেন। হ্যাঁ, মাঝের কয়েকটা ম্যাচে কিছুটা খারাপ গেছে, তবে রিশাদ ইকোনমিক্যাল বোলিং করছিলেন, রিশাদ প্রয়োজন সময় উইকেট এনে দিচ্ছিলেন। আজকের ম্যাচেও সেই ধারাবাহিকতা তো বজায় রইলই, রিশাদ আরও দুরন্ত বল করলেন মিডল ওভার থেকে শুরু করে শেষের পর্যন্ত। তিনি আজকে 24টা বল করেছেন, 24টা লিগ্যাল ডেলিভারিতে রিশাদ ডট বল দিয়েছেন 17টা, অর্থাৎ মাত্র 7টা বলে তিনি রান কনসিড করেছেন, উইকেট নিয়েছেন একটা। বাংলাদেশের স্কোর কার্ডের দিকে যদি যাই আমরা, তানজিম হাসান সাকিব তিনি 4 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। আজকের দিনটা তার ভালো যায়নি। দিনের ইনিংসের নিজে যখন দ্বিতীয় ওভারটা করতে আসেন তখন তিনি 1 ওভারে 4 কনসিড করেন, 4 16 রান সেখানে দিয়ে ফেলেন। পরবর্তীতে ভালো কামব্যাক করেছেন, পরের 2 ওভারে 16 রান দিয়ে তিনি একটা উইকেট আদায় করেছেন। এবার অন্য বোলারদের কথা বলার আগে একজন বোলার কিংবা একজন অলরাউন্ডার, বুঝতেই পারছেন কার কথা বলতে যাচ্ছি, সাকিব আল হাসান, তার কথা না বললেই নয়। সাকিবের আরও একটা অর্জন, রেকর্ডের বরপুত্র বলা হয় ব্রায়ান লারাকে, সাকিব আল হাসানও রেকর্ডের দিক থেকে কম যান না। প্রতি ম্যাচে তিনি খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ড হয়, এমন একটা ধারা, এমন একটা নীতি নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গত অন্তত কয়েকটা ম্যাচ যাবৎ যেই জিনিসটার অপেক্ষা ছিল, সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের 700 উইকেট নেবেন, সেটা
অপেক্ষাটা বেড়েই চলছিল। এই সিরিজের ইউএসএ সিরিজের প্রথম ম্যাচেই সাকিব 700 উইকেট অর্জন করবেন, বিশ্বের অন্যতম সেরা বোলারদের তালিকায় নিজের নাম আরও সমৃদ্ধ করবেন, সেই সম্ভাবনা নিয়ে, সেই আশা নিয়ে যখন সিরিজ শুরু করলো বাংলাদেশ, প্রথম ম্যাচে সাকিব পারলেন না উইকেট নিতে। দ্বিতীয় ম্যাচের কথা যদি বলি, আবারও সাকিবের উইকেট শূন্য থাকাটা বাংলাদেশকে ভুগিয়েছে। সাকিব 4 ওভারে 35টা রান কনসিড করেছিলেন। প্রথম 2 ম্যাচ পর্যন্ত শুধু অপেক্ষাই করলো সকলে, অপেক্ষা করলো ভক্তরা, অপেক্ষা করলেন সাকিব নিজে, কোনো উইকেট নিতে পারলেন না। 699 উইকেটে সাকিব আটকে ছিলেন। আজকে ম্যাচে একটা উইকেট নিয়েছেন সাকিব, এবং সেই উইকেটের মাধ্যমে সাকিব আজকে যে উইকেটটা নিয়েছেন সেটা ছিল ইনিংসের প্রথম উইকেট, এবং সেই উইকেটটা নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মালিক হয়েছেন সাকিব আল হাসান। বিরল একটা রেকর্ড, বিরল একটা লিস্ট, বিরল একটা তালিকায় নিজের নাম উঠিয়েছেন সাকিব আল হাসান। তিনি কেমন করলেন, তার বোলিংয়ের একটা বোলিং ফিগারটা যদি আমরা বলি, সাকিব আজকে 3 ওভার বল করেছেন, 23 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন, এবং সেই একটা উইকেটেই 700 উইকেটের বিরল রেকর্ডে সাকিব নিজের নাম তুলে ধরেছেন, সমৃদ্ধ করেছেন। আমার পেছনে আপনারা সাকিব আল হাসানকে দেখতে পাচ্ছেন, সেলিব্রেশন করা সাকিব, বল হাতে উইকেট পাওয়ার পরে সেলিব্রেশন করছেন। এরকমই সেলিব্রেশন আন্তর্জাতিক ক্রিকেটে 700 বার করেছেন সাকিব। বোঝাই যাচ্ছে বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ তিনি, এবং সাকিবের ঘুরে দাঁড়ানো, সাকিবের উইকেট পাওয়া বাংলাদেশকে অনেক ভালো অবস্থানে নিয়ে যায়। সাকিবের ব্যাট হাতে রান পাওয়া বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যায়। বাংলাদেশের ভালো করা, বাংলাদেশের সাফল্য, কৃতিত্ব অনেক কিছুই নির্ভর করে সাকিবের উপরে, কারণ ব্যাটিং বোলিং দুই দিকে তার রোলটা থাকে। গত 2 ম্যাচে বল হাতে সাকিব ভুগেছেন, ব্যাট হাতেও খুব একটা ভালো যায়নি, বাংলাদেশ হেরেছে। এবং আজকে সাকিব উইকেট পেলেন, ব্যাটিংয়ের সুযোগই পাননি, যেটা বাংলাদেশের জন্য ভালো, বাট বাংলাদেশ ডমিনেট করে জিতেছে। মুস্তাফিজুর রহমান, তার কথা তো আসলে 4 ওভারে 6টা উইকেট নিয়েছেন, মাত্র 10 রান দিয়েছেন। রিশাদ হোসেন 4 ওভারে 7 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, 17টা ডট। মাহমুদুল্লাহ রিয়াদ 2টা ওভার করেছেন, তিনিও ইকোনমিক্যাল বোলিং করেছেন, 11 রান দিয়েছেন। আসলে এই রকম বোলিং কার্ড দেখার পরে প্রয়োজন পড়ে না যে ব্যাটারদের উপরে খুব বেশি চাপ পড়বে, পড়েও নি। বাংলাদেশের টার্গেট ছিল মাত্র 105। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার নামলেন, প্রথম সময় থেকেই, প্রথম ওভার থেকে তারা ডমিনেট করে ব্যাটিং করতে থাকলেন। 4 ছক্কার ফুলঝুরি ছোটানো, ডমিনেট করে ব্যাটিং করা, শর্ট প্লেয়িংয়ের ক্ষেত্রে একেবারেই কোনোরকম দ্বিধাদ্বন্দ্বে না ভোগা 2 ব্যাটারের কাছ থেকেই দেখা গেছে। তানজিদ হাসান তামিম আরও একটা 50 করলেন, 58 রান করেছেন 42 বলে, 138.09 তার স্ট্রাইক রেট। সৌম্য সরকার 43 রান করেছেন 28 বলে, 153.57 তার স্ট্রাইক রেট। ডমিনেশন বুঝিয়ে একেই বলে। এবার মূল আলোচনার যে জায়গা, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, লিটন কুমার দাস। তবে কি লিটন কুমার দাসকেও টি-20 ক্রিকেটে লোয়ার অর্ডারে খেলানো হবে? এই স্ট্র্যাটেজিটা কেমন হবে? আজকের একাদশের পরিবর্তনগুলো দেখলে আলোচনা করা যায় এই সম্পর্কে আরও বিস্তর। প্রথম পরিবর্তন, হাসান মাহমুদ আসেন, এবং পরের হাসান মাহমুদ এসেছেন শরীফুল ইসলামের জায়গায়। বাংলাদেশ এখানে একটা চেঞ্জ আনতে চেয়েছিল, কারণ শরীফুলের একটু খারাপ সময় যাচ্ছিল। একই সাথে শরীফুল বাংলাদেশের বিশ্বকাপে মূল আসরে গুরুত্বপূর্ণ একজন বোলার, তাকে রেস্ট দেওয়াটাও জরুরি ছিল। হাসান মাহমুদ এসে 3 ওভারে 19 রান দিয়েছেন, তিনিও খারাপ করেননি। আরও একটা পরিবর্তনের জায়গা, যেটা লিটন কুমার দাসকে প্রথম ম্যাচে তিনি খেললেন, লিটন সেকেন্ড ম্যাচে ড্রপ। এবার থার্ড ম্যাচে লিটন এলেন, বাংলাদেশ ড্রপ দিল জাকের আলী অনিককে। প্রথম 2 ম্যাচ জাকেরের ভালো যায়নি। জাকের আলী অনিক উইকেট কিপার, ব্যাটার, খেলেন লোয়ার অর্ডারে 7 নম্বরে। আজকে ব্যাটিং কার্ড যদি দেখি, ESPN ক্রিকইনফোর ব্যাটিং কার্ড বা ব্যাটিংয়ের যে ক্রমধারা, সেই অনুযায়ী আমরা দেখতে পাই প্রথমে আছে তানজিদ হাসান তামিমের নাম, এরপর সৌম্য সরকার, তারপরেই আছে লিটন কুমার দাসের নাম। কিন্তু আদতে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে লিটন কুমার দাস হয়তো আজকে 3 নম্বরে আসতেন না, আসলেও আসতে পারতেন। তবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর জায়গাটাই কিন্তু 3 নম্বর, এবং এই জায়গাতেই তিনি প্রতিষ্ঠিত গেল কয়েক বছর ধরে। আমার ধারণা একটা উইকেট পড়লে শান্তই আসতেন বাংলাদেশের হয়ে 3 নম্বরে ব্যাটিং করার জন্য। আর পরবর্তী উইকেট, দ্বিতীয় উইকেট পড়লে নর্মালি তাওহিদ হৃদয় আসেন, 3 উইকেট পড়লে সাকিব আল হাসান আসেন, 4 উইকেট পড়লে মাহমুদুল্লাহ রিয়াদ আসেন, 5 নম্বর উইকেট পড়লেই সেই যে ভ্যাকেন্সির জায়গাটা তৈরি হয়েছে
7 নম্বর ব্যাটার হিসেবে জাকের আলী অনিক, সেখানেই লিটন কুমার দাস হয়তো আসতেন, যেটা তিনি টেস্ট ক্রিকেটে করে থাকেন। লিটন কুমার দাস টেস্টে 7 নম্বর ব্যাটার হিসেবে খেলেন, একই সাথে উইকেট কিপিং করেন। ঠিক আজকের ম্যাচে যে রোলটা তার উপরে দেওয়া হয়েছিল, উইকেট কিপারের দায়িত্বটা ছিল তার উপরে, অনিকের মূল ভূমিকাটা যেটা কিপিং করার, সেটা যেহেতু বাংলাদেশ পাচ্ছে না, অনিককে বসানো হলো এবং লিটনকে কিপারের ভূমিকায় খেলালে হয়তো জাকেরের ব্যাটিং পজিশনটাতেই লিটনকে নামানো হতো এবং এটা কতটা ভালো হতো বাংলাদেশের জন্য, বা লিটন ক্লিক করতেন কিনা এটা প্রশ্নবিদ্ধ বা প্রশ্নের জায়গা থাকে, কারণ লিটনকে এই পজিশনে শর্টার ফরম্যাটে খুব একটা দেখিনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যদি ইউএসএ অনেক ভালো বড় স্কোর করতো এবং বাংলাদেশে 4-5-6টা উইকেট পড়তো, তাহলে লিটনকে এই চেক করে দেখার লিটনের ব্যাটিং লোয়ার অর্ডারে কেমন হয় সেরকম একটা সুযোগ বাংলাদেশের থাকতো, লিটন হয়তো ভালোও করতে পারতেন। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজে লাগতে পারতো, কেননা টপ অর্ডারের ক্ষেত্রে গত কয়েক সিরিজ ধরে, গত কয়েক ম্যাচ ধরে লিটনের অবস্থা বেহাল, নাজেহাল। গত 5 ইনিংস যেটা লিটন খেলেছেন, একটা ইনিংসেও তিনি 100 স্ট্রাইক রেট ছুঁতে পারেননি। সবগুলো রানই কখনো সিঙ্গেল ডিজিটে, কখনো শুরু পেয়েছেন, বড় করতে পারেননি, এরকম অবস্থায় সবগুলোই টপ অর্ডারে খেলা, 1 থেকে 3 বা 4-এর মধ্যে। সেই লিটন লোয়ার অর্ডারে কেমন করেন, হয়তো বল কিছুটা পুরনো হলে, যখন ইনিংসে স্পিনাররা বল করবেন সেই সময়ে মিডল ওভারে লিটন কেমন করেন সেটা একটা দেখার বিষয় ছিল। আমার ধারণা এই স্ট্র্যাটেজিতে লিটন ভালো করতেন। লিটন যদি ভালো করতেন তাহলে 7 নম্বরে বাংলাদেশ একজন ভালো ফিনিশার পেতেন, ভালো ফিনিশার পেত। লিটন উইকেটের চারদিকে শট খেলতে পারেন, শট নেগোশিয়েট করতে পারেন, একই সাথে বড় শট খেলতে পারেন। এটা তার ব্যাটিংয়ের একটা দারুণ জায়গা। তিনি সিঙ্গলস বের করতে পারেন এবং বড় শটও খেলতে পারেন। যদিও বড় শট খেলার ক্ষেত্রেই লিটন বারবার আউট হয়ে যান, তো তার যে রোলটা থাকতো 7 নম্বরে, বড় শট খেলা স্লগ, একই সাথে প্রয়োজন বুঝে সিঙ্গেল বের করা, বল যদি ভালো হয় বলকে রেসপেক্ট দিয়ে সিঙ্গেল ডাবল বের করা, লিটনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা আইডিয়াল একটা অবস্থান হতে পারতো। তাই আমার কাছে এই স্ট্র্যাটেজি খুব ভালো লাগতো এবং সামনের কয়েকটা ম্যাচে এই স্ট্র্যাটেজিটা দেখার ভালো সুযোগ থাকছে। সামনের কয়েকটা ম্যাচের মধ্যে থাকছে এই ইউএসের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, ইন্ডিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। যেহেতু আজকের ম্যাচে বাংলাদেশ জিতেছে, হয়তো সামনের ম্যাচটাতে উইনিং কম্বিনেশন ভাঙবে না এবং তখনই দেখা যাবে লিটন দাস কোথায় খেলছেন। যদি তাকে লোয়ার অর্ডারে খেলানো হয় তাহলে আমি সেটাকে সাধুবাদ জানাবো এবং লিটন যদি ভালো করেন তাহলে হয়তো তার একটা পুনর্জন্ম হবে। টপ অর্ডারে ভালো না করুন, লোয়ার অর্ডারে করুন, বাংলাদেশে ভালো হোক, নিজে ভালো করুন, এমনটাই আমরা চাই। এবং সব মিলে সেই বিশ্বকাপের, গত বছরের বিশ্বকাপের টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে লিটনের যে ইনিংসটা, সেটা আরও একবার ফিরে আসুক এবং মূল আসরে গিয়েও নেদারল্যান্ডস, নেপাল, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস সহ বাংলাদেশের সকল ব্যাটার এবং বোলারের ফর্ম ভালোভাবে ফিরে আসুক। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাক, সকল রকম প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে আপনাদের কাছ থেকে শেষ করতে চাইব। একই সাথে এই বলতে চাইব যে বিশ্বকাপে বাংলাদেশ যে কয়েকটা ম্যাচ খেলবে পরবর্তীতে, সেই ম্যাচ থেকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ক্রিক ফ্রেন্সির তরফ থেকে তাশফিক পলক এবং আবিদ মুহাম্মদ আপনাদের সাথে যুক্ত হবেন। সেই আমেরিকা থেকে ম্যাচ ভেন্যু থেকে বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট ক্রিক ফ্রেন্সিতেই আপনাদেরকে জানানো হবে। সেই পর্যন্ত চোখ রাখুন।